প্রথম ধাপের ভোটের জন্য ১৪০ উপজেলায় যাচ্ছে সরঞ্জাম, কেউ প্রভাবিত করতে চাইলে ব্যবস্থা, হুঁশিয়ারি সিইসির। আমাদের দায়িত্ব হচ্ছে যে প্রার্থী আছে কিনা, প্রার্থীরা কন্টেস্ট করছে কিনা, কন্টেস্ট হলে সেই কন্টেস্টটা যেন অবাধ হয়, নিরপেক্ষ হয়, সেই চেষ্টাটা আমরা করব। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজন ইস্যুতে কিছুটা নমনীয় আওয়ামী লীগ। ত্যাগীরা ভোটে দাঁড়াতে পারলেও ছাড় পাবে না স্ত্রী সন্তানরা। যারা নির্দেশনা অমান্য করবেন তারা নিঃসন্দেহে কোনো না কোনোভাবে শাস্তি বা তিরস্কারের আওতায় আসবেন। বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু করল সরকার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নয়, বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ পণ্য সরবরাহ ঠিক রাখা, বললেন প্রতিমন্ত্রী। গ্রাম পর্যায়ে ডেঙ্গু পৌঁছালে পরিস্থিতি হবে ভয়াবহ, বললেন স্বাস্থ্যমন্ত্রী। অ্যাডিস মশার নিয়ন্ত্রণে ফগিং মেশিন কার্যকর নয়, বলছে কীটতত্ত্ববিদরা। সম্মতি জানানোর পর গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ইসরায়েলের ওজোর আপত্তি। কায়রোতে নতুন প্রতিনিধি দল পাঠাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কলি আছি আপনাদের সাথে। দেখছিলেন সংবাদের শিরোনাম, বিস্তারিত জানাবো এবারে। কাল প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ। আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সকাল থেকেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বাক্স, ইভিএম, অমোচনীয় কালি, ভোটার তালিকা, রেজিস্টার খাতা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। নির্বাচনের দিন সকালে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার। প্রথম ধাপে ১৪০ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। আমরা আশা করি যে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আগামীকাল যে উপজেলা পরিষদের নির্বাচনটা হবে সেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। নির্বাচনী সরঞ্জাম পাঠানোর খবর জানাতে সিলেট এবং রাজশাহী থেকে সহকর্মীরা যোগ দিচ্ছেন। শুরুতেই যাচ্ছি সিলেটে, সেখান থেকে সহকর্মী নাবিল হোসেন আমাদের সঙ্গে যোগ দেবেন। নাবিল, নির্বাচনী সরঞ্জাম বিতরণ শেষ কিনা জানাবেন, আর কাল সিলেটে কতগুলি উপজেলায় ভোট হতে যাচ্ছে? কলি, এখন পর্যন্ত নির্বাচনী সরঞ্জাম বিতরণ শেষ হয়নি, কারণ কিছুটা বিলম্বে সিলেটে বিশেষ করে সদর উপজেলায় নির্বাচনী সরঞ্জাম যে বিতরণ সেটি শুরু হয়েছিল। সকাল 11টায় শুরুর কথা থাকলেও দুপুর 1:30টার পর মূলত এই যে নির্বাচনী যে বিতরণ, সরঞ্জাম বিতরণ সেটি শুরু হয়। আমরা এই মুহূর্তে আছি সিলেট সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে। আমরা দেখছি যে এই সদর উপজেলায় যে 68টি ভোট কেন্দ্র রয়েছে, সেই 68টি ভোট কেন্দ্রের যারা প্রিজাইডিং অফিসার যারা আছেন তারা এখানে এসে তাদের যে নির্বাচন যে সরঞ্জাম সেগুলো এখান থেকে সংগ্রহ করছেন, এবং সেই নির্বাচনী সরঞ্জামের সাথে সাথে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্যরা রয়েছেন প্রতিটা কেন্দ্রের জন্য, গুরুত্বপূর্ণ কেন্দ্রের জন্য রয়েছেন 4 জন পুলিশ এবং আনসার সদস্যরা। একইভাবে আসলে অন্যান্য সাধারণ কেন্দ্রের জন্য আনসার এবং পুলিশ সদস্যরা রয়েছেন, তাদেরকে সাথে করে নিয়ে নির্দিষ্ট বাহনে করে এই যে নির্বাচন যে সরঞ্জামগুলো সেগুলো নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। কিছুটা বিলম্ব হওয়ার কারণে সকাল থেকে আসলে এই যে আনসার কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা যারা আছেন তারা এখানে অপেক্ষা করতে করতে আসলে অনেকটাই বলা যায় যে অনেকেই ক্লান্ত, কারণ দীর্ঘক্ষণ তাদের অপেক্ষা করতে হচ্ছে। এই মাত্র যে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে সেটি আসলে আরও হয়তো বেশ খানিকটা সময় লাগবে, কারণ নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো আসলে পুঙ্খানুপুঙ্খভাবে হিসেব করে আসলে কর্মকর্তাদের তাদের কেন্দ্রে নিয়ে যেতে হচ্ছে। ফলে প্রতিটা কেন্দ্রের সরঞ্জাম বিতরণ করতেও বেশ কিছুটা সময় লেগে যাচ্ছে। ফলে এই যে আনসার সদস্যরা যারা সকাল থেকে এসেছিলেন, প্রিজাইডিং অফিসার যারা সকাল থেকে ছিলেন, তাদেরকে আসলে আরও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে। এখন পর্যন্ত হয়তো 68টা কেন্দ্রের মধ্যে 7 থেকে 8টা কেন্দ্রে আসলে নির্বাচনী সরঞ্জাম আসলে বিতরণ করা হয়েছে, বাকি কেন্দ্রগুলো রয়েছে। এই সদর উপজেলা ছাড়াও আগামীকাল আসলে সিলেটের প্রথম ধাপে আরও 3টি উপজেলা, অর্থাৎ প্রথম ধাপে যে মোট 4টি উপজেলায় সিলেটে এবার যে উপজেলা নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে, এবং নির্বাচন কর্মকর্তারা বলছেন তারা আসলে পুরোপুরি প্রস্তুত একটি শান্তিপূর্ণ, সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার জন্য। কলি।
জি, ধন্যবাদ আপনাকে নাবিল। দর্শক, যেমনটি বলছিলাম, সিলেটের পর আমরা যাব রাজশাহীতে, আমাদের সহকর্মীর কাছ থেকে জানবো সেখানকার অবস্থা। তারেক মাহমুদ আমাদের সঙ্গে যোগ দেবেন। তারেক, সরঞ্জাম বিতরণ কোন পর্যায়ে আছে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। কলি, সরঞ্জাম বিতরণ একদম শেষ পর্যায়ে। হাতে গোনা কয়েকটি ব্যালট বাক্সসহ যে আনুষঙ্গিক স্টেশনারি রয়েছে সেগুলো কিন্তু এখন হাতে গোনা কয়েকটি কিন্তু রয়েছে এবং বেশিরভাগ কেন্দ্রগুলোতে কিন্তু এখানকার যারা প্রিজাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এসে তাদের যে বাহন রয়েছে বাহনে করে কিন্তু এই কেন্দ্রগুলোর উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন। শুধু 5টি কেন্দ্রে এই যে ব্যালট পেপার সেটি কিন্তু বিতরণ করা হয়েছে, কারণ সেই 5টি কেন্দ্র পৌঁছে দেওয়ার কারণ হচ্ছে এই 5টি কেন্দ্র রাজশাহীর পদ্মা নদীর একদম দূরবর্তী স্থান। সে কারণে কিন্তু এই 5টি কেন্দ্রে শুধু ব্যালট পেপার পাঠানো হয়েছে এবং অন্য কেন্দ্রে আনুষঙ্গিক যে স্টেশনারি এবং ব্যালট বাক্সসহ সকল কিছু কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে। এবং আমরা যতটুকু দেখছি যে এই রাজশাহীর 2টি উপজেলায় কিন্তু নির্বাচন হচ্ছে, রাজশাহী তানোর এবং গোদাগাড়িতে। যেমন সকাল থেকেই উপজেলাগুলোতে সরঞ্জাম বিতরণ শুরু হয় এবং এই গোদাগাড়ি উপজেলায় যে সকল কেন্দ্রগুলোতে ইতিমধ্যে ব্যালট বাক্সসহ যে সরঞ্জামগুলো সেগুলো কিন্তু বিতরণের কার্যক্রম একদমই শেষ পর্যায়ে। এসব জিনিসপত্র কিন্তু নির্ধারিত যে কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু তাদের নিজস্ব জিম্মায় নিয়ে কিন্তু কেন্দ্রগুলোতে নিয়ে যাচ্ছেন। এবং প্রথম ধাপে এই রাজশাহীর 2টি উপজেলা তানোর এবং গোদাগাড়িতে মোট 168টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এর মধ্যে 55টি কিন্তু ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ। এবং গুরুত্বপূর্ণ প্রত্যেকটি কেন্দ্রে 4 জন পুলিশ, 16 জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। গোদাগাড়িতে 5 প্লাটুন বিজিবি এবং তানোরে 2 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবেন এবং এই 2 উপজেলায় 17 জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। এছাড়াও র্যাব এবং পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নিয়োজিত থাকবেন। আমি যেমনটি দেখেছি যে কেন্দ্রের যারা দায়িত্বশীল প্রিজাইডিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকলে কিন্তু এই সরঞ্জামাদিগুলো বুঝে নিচ্ছেন। এবং গতকালকে যেহেতু গতকালকে যেহেতু প্রচারণার শেষ দিন ছিল এবং আগামীকাল সকাল 8টা থেকে নির্বাচনের যে প্রস্তুতি এবং 7টার মধ্যে কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে এবং ভোটের যে কার্যক্রম সেটি সকাল 8টা থেকে কিন্তু শুরু হবে। কলি, আপনাকে তারেক আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ব্যাগ ভর্তি টাকা সহ আটক পাবনার সুজানগর উপজেলার চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে র্যাব। সেখানকার ভোটের পরিবেশ সম্পর্কে আমরা একটু জেনে নেব আমাদের সহকর্মী কলিট তালুকদারের কাছ থেকে। একটু জানাবেন কলিট তালুকদার, চেয়ারম্যান প্রার্থী সহ 10 জনকে যে আটক করা হলো, সেই উত্তেজনা যে তৈরি হয়েছিল সেটি পুরোপুরি নিরসন হয়েছে কিনা? কলি, আসলে গত রাত 12টার দিকে সুজানগর উপজেলা চেয়ারম্যান এবং চেয়ারম্যান প্রার্থী তিনি শাহিনুজ্জামান শাহিনকে র্যাব প্রায় 23 লাখ টাকা সহ আসলে আটক করে। আটকের পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে র্যাব আজকে 12টার কিছু পরে ছেড়ে দিয়েছে। আসলে আমি যদি এখন দেখাই যে আসলে পিছনে দেখেন তার ব্যাপক সমর্থক রয়েছে। সেই শাহিনুজ্জামান শাহিন কিন্তু ইতিমধ্যে র্যাব ক্যাম্প থেকে এসে সেই সুজানগর উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেই স্বাস্থ্য কমপ্লেক্স এর মাঠে আসছে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলবেন। আসলে আমরা র্যাব কমান্ডারের সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছে আসলে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আসলে নির্বাচন যে আচরণবিধি সেটা লঙ্ঘন না হয় তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং যে তার কাছে যে টাকা পেয়েছিল সেই টাকা বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে এবং র্যাব এ ঘটনায় একটি জিডি করেছেন। জিডির মূলে র্যাব কেন্দ্রকে একটি তদন্ত করে দেখবে আসলে এতগুলো টাকা আসলে এত রাত্রে এসে কিভাবে আসলে। আমি যদি একটু দেখাই আসলে সেই যাকে আটক করা হয়েছিল সেই শাহিনুজ্জামান শাহিন তিনি কিন্তু আসলে সেই গাড়ির বহর দেখায় তিনি গাড়িতে করে আসছেন এবং তার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলছেন যেহেতু কালকে ভোট, নেতাকর্মীরা সবাই আসলে আছেন যে আগামীকালকে যে সে কাঙ্ক্ষিত সেই সুজানগর উপজেলা নির্বাচন, সেই উপজেলা নির্বাচন অনুষ্ঠান হবে। এই উপজেলা থেকে 2 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। সেই দেখায় সেই যাকে আটক করা হয়েছিল তাকে কিন্তু সেই শাহিনুজ্জামান শাহিনকে তিনি
ইতিমধ্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে সেই সুজানগরে এসেছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, কেউ প্রভাবিত করতে চাইলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা, এমনটা জানালেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সকালে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে ব্রিফিংয়ে সিইসি বলেন, নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নেই। এটা নিয়ম রক্ষার ভোট নয়, বরং গণতন্ত্রের জন্যই নির্বাচন অনিবার্য। সিইসি উল্লেখ করেন, কে কোন দলের প্রার্থী এটা কমিশনের দেখার বিষয় নয়, কমিশনের কাজ সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করা। সিইসি আরও বলেন, প্রার্থীদের হলফনামা যাচাই এবং প্রতিযোগিতামূলকভাবে নির্বাচন আয়োজনে কমিশনের দায়িত্ব। নির্বাচন যেন প্রভাবমুক্ত হয় সেজন্য কমিশন সর্বাত্মক চেষ্টা করছে বলেও জানান কাজী হাবিবুল আওয়াল। এটা মোকাবেলা করতে হয় এবং আদালতের আদেশ আমাদের প্রতিটি ক্ষেত্রে আমরা অ্যাভারেজে দেখেছি 4 জন করে প্রতিদ্বন্দ্বী একটি পদের জন্য অ্যাভারেজে। কাজে সেটা প্রতিদ্বন্দ্বিতাহীন এটা আমরা বলবো না, সেটাও একটা প্রতিদ্বন্দ্বিতা। আমরা দলীয় প্রতিদ্বন্দ্বিতা দেখতে যাচ্ছি না। আমাদের দায়িত্ব হচ্ছে যে প্রার্থী আছে কিনা, প্রার্থীরা কন্টেস্ট করছে কিনা, কন্টেস্ট হলে সেই কন্টেস্টটা যেন অবাধ হয়, নিরপেক্ষ হয়, সেই চেষ্টাটা আমরা করব। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের সন্তান স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়ে কিছুটা নমনীয় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বজনদের মধ্যে ত্যাগী কর্মীরা ভোটে দাঁড়াতে পারবেন, তবে স্ত্রী সন্তানদের বিষয়ে কোনো ছাড় নেই। এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে এখনো মাঠে কয়েকজন মন্ত্রী এমপির সন্তান, এমনকি কোথাও কোথাও এমপি পুত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী। যারা সিদ্ধান্ত মানছেন না তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবেই, যার প্রতিফলন থাকবে ভবিষ্যৎ রাজনীতিতে। তাওহিদ মিথুনের রিপোর্ট। উপজেলা নির্বাচনে প্রার্থিতা নিয়ে আওয়ামী লীগের ভেতরে এখনো চলছে আলোচনা সমালোচনা। সামনেই প্রথম ধাপের নির্বাচন, শুরু হয়েছে দ্বিতীয় ধাপের মনোনয়ন প্রক্রিয়া, কিন্তু এখনো কিছু মন্ত্রী এমপি সন্তান স্বজনরা প্রার্থী হয়ে আছেন ভোটের মাঠে। এ বিষয়ে দলীয় সভাপতির নির্দেশনা ছিল আগে থেকেই। সবশেষ বৃহস্পতিবার সংসদীয় দলের সভায় মুখ খোলেন প্রধানমন্ত্রী। জোর দিয়ে বলেন, মন্ত্রী এমপির স্ত্রী সন্তানরা প্রার্থী হতে পারবেন না। দীর্ঘদিনের ত্যাগী নেতা ছাড়া অন্যদের প্রার্থী হতে নিরুৎসাহিত করেছেন। এরপরও ভোটের মাঠে আছেন কয়েকজন মন্ত্রী এমপির সন্তান ও স্বজনরা। সম্প্রতি নোয়াখালীতে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই ভাগিনা। মাঠে পুরোদমে প্রচারণা চালাচ্ছেন এমপি একরাম চৌধুরীর পুত্র। মাদারীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য স্থানীয় এমপি শাহজাহান খানের ছেলে। তাদের দাবি, নিজ যোগ্যতাতেই হয়েছেন প্রার্থী। স্বজনদের মধ্যে ছেলে মেয়ে স্ত্রী এই 3 জন করতে পারবে না, তারপরে তো অনেকে করে। আমার বেলা কেন এই অবস্থা? তো আমি তো বাগিনা হিসাবে রক্তের মধ্যে পড়ি না, আত্মীয়তার মধ্যে পড়ি না, আত্মীয় হই নিকট আত্মীয়ের মধ্যে পড়ি না, তা আমি নির্বাচন করতে পারবো। আমার আব্বা যেভাবে আপনাদের সেবা করেছে, আপনাদের জন্য কাজ করেছে, উপজেলার জন্য কাজ করেছে, ঠিক সেভাবেই আমি আপনাদের জন্য কাজ করতে চাই। সমাজের সকল পর্যায়ের মানুষের মধ্যেই একটি উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, আনন্দ দেখতে পাচ্ছি আমি নির্বাচনে নামার পর থেকে। দলের সাধারণ সম্পাদক এরই মধ্যে স্পষ্ট করেছেন, যারা সিদ্ধান্ত মানছেন না তাদের প্রতি দলের সমর্থন নেই। আমার স্বজনও একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলা, তো সেখানে প্রশ্নটা হচ্ছে আমার এই প্রার্থীটার পেছনে সমর্থন আছে কিনা, সম্মতি আছে কিনা, আমি তার পক্ষে প্রশাসন বা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা। আওয়ামী লীগের নীতি নির্ধারকদের দাবি, দলের প্রধানের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এরই মধ্যে অনেক মন্ত্রী এমপির সন্তান স্বজনরা ভোটের মাঠ থেকে সরে গেছেন। যারা কোথাও রাজনীতি করে না, শুধুমাত্র বিশিষ্ট পদধারীদের সন্তান হওয়ার কারণে, স্ত্রী হওয়ার কারণে তারা যদি নির্বাচন করেন, এটিকে দৃষ্টিকটু দেখায়। এবং আমাদের আওয়ামী লীগের মূল শক্তিটাই হচ্ছে আমাদের তৃণমূল, যারা জমি বিক্রি করে আওয়ামী লীগ করেছেন, ফসল বিক্রি করে আওয়ামী লীগ করেছেন, নিজের পরিবারকে বঞ্চিত করে আওয়ামী লীগ করেছেন। এই মানুষগুলো একটু মর্যাদা চায়। সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে নিয়েও কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। আসলে রাজনৈতিক দল আওয়ামী লীগ একটি পরিবার, এখানে শাস্তির নানাবিধ সিস্টেম আছে। এখানে কোনো শাস্তি প্রকাশ্য হয়, কোনো শাস্তি অপ্রকাশ্য হয়। তো যারা নির্দেশনা অমান্য করবেন তারা নিঃসন্দেহে কোনো না কোনোভাবে শাস্তি বা তিরস্কারের আওতায় আসবেন। আলোচনা সমালোচনা আর শঙ্কা কাটিয়ে উপজেলা নির্বাচন অংশগ্রহণমূলক করতে মন্ত্রী এমপিদের প্রভাবমুক্ত ভোট আয়োজনের দাবি জানিয়েছেন প্রার্থীরা।
তাওহিদ মিঠুন, যমুনা নিউজ, ঢাকা। আগামীকাল যে 141টি উপজেলায় জালিয়াতি নির্বাচন অনুষ্ঠিত হবে, জনগণ সে নির্বাচনে যাবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে বনানী এলাকায় মহিলা দলের উদ্যোগে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি। বলেন, অবৈধভাবে জনগণের সম্পদ লুটপাট করতেই বারবার ডামি ও প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে সরকার। রিজভী বলেন, একজন উপজেলা চেয়ারম্যান শত বিঘা সম্পদের মালিক, তাদের আয় বেড়েছে 1200 থেকে 1800 গুণ। তিনি বলেন, এসব ডামি প্রতারণার নির্বাচনের সাথে জনগণ নেই। আওয়ামী লীগ নেতাদের কথায় জনগণ সাড়া দিচ্ছে না। জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদের উদ্যোগে বনানী কবরস্থান থেকে এয়ারপোর্ট রোড পর্যন্ত উপজেলা নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ করে বিএনপি। একজন উপজেলা চেয়ারম্যান 100 বিঘার বেশি জমি করেছেন, খবরের কাগজে এসেছে মাত্র 2টার ক্ষমতায় থেকে। অনেকে 12,000 গুণ, 18,000 গুণ সম্পত্তি করেছে। এই কারণে জনগণকে বাদ দিয়ে, বিরোধী দলের অংশগ্রহণকে বাদ দিয়ে পাতানো দামি নির্বাচন তারা করতে যাচ্ছে। জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। সচিবালয়ে অনলাইনে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। পরে খাদ্যমন্ত্রী জানান, 32 টাকা কেজি দরে 5 লাখ টন ধান কিনবে সরকার, আর 45 টাকা দরে 11 লাখ টন সেদ্ধ চাল এবং 44 টাকা দরে কেনা হবে 1 লাখ টন আতপ চাল। কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য ধানের আর্দ্রতা পরিমাপে ময়েশ্চার মিটার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। বলেন, খাদ্য গুদামের কোনো কর্মকর্তা ও লেবার যেন কৃষকদের হয়রানি না করতে পারে, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। ধান ও চালের গুণগত মান ভালো হওয়ার বিষয়েও খাদ্য কর্মকর্তাদের নজর রাখার পরামর্শ দিয়েছেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, ঝড় বৃষ্টিতে বোরো ধানের ক্ষতি হয়নি। এরই মধ্যে হাওরে 98 থেকে 99% ধান উঠে গেছে। 10 থেকে 12 দিনের মধ্যে সারা দেশের ধান উঠে যাবে বলে আশাবাদী খাদ্যমন্ত্রী। কোনো কৃষক যদি ধান নিয়ে গোডাউনে আসে আর দেখা যায় যদি তার ময়েশ্চার 16% বা 15% আছে, তাহলে অটোমেটিকলি আবার সেই ধান শুকাতে কৃষক হয়রানি হবে। যাতে কৃষক হয়রানি না হয় সেই কারণে কৃষি দপ্তরে সেই ময়েশ্চার মিটার দিয়ে তারা ওই কৃষি উপকারী সহকারী কর্মকর্তারা তারা ওই ময়েশ্চার চেক করে আসবে এবং তাকে বলবে তোমার ধান ফিট এখন নিয়ে যাও। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয়। বাজারে পণ্যের যোগান স্বাভাবিক রেখে অসাধু ব্যবসায়ীদের মোকাবেলা করতে চায় সরকার। এই কথা জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সকালে মে মাসে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন তিনি। জানান, আগামীতে মৌসুমী কৃষি পণ্য মজুদে আলাদা বাফার স্টক করবে সরকার। টিসিবির মাসিক পণ্য বিক্রি কার্যক্রম এবার শুরু হলো অভিজাত এলাকায়। মঙ্গলবার বাড়িধারা পার্কের আয়োজনে হাজির খোদ বাণিজ্য প্রতিমন্ত্রী, কিন্তু ক্রেতা কার্ডধারী সেসব নিম্ন আয়ের মানুষই যাদের নানা কাজে এই এলাকায় আসতে হয়। 470 টাকার বিনিময়ে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে চাল, সয়াবিন তেল ও মসুর ডালের প্যাকেজ। সাথে চিনি বিক্রির ঘোষণা থাকলেও পরে সিদ্ধান্ত বদলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। যে রুজি করে মনে করেন আমাকে সাধারণ মানুষের কি রুজিতে ওই বাইরেতে কিনা খাওয়ানোর হয় না। আগে 100 টাকা লয়ে গেলে বোঝাবাই কিন্তু লয়ে আইতে পারিনি। 100 টাকার বাজার আর 100 টাকার বাজার বাজারে গেলে যাও সরো 100 টাকার বাজার নাই। এই তো পিসিবির মালটা যদি একটু কিছু বাড়ায় দিত তো খাইয়া বাঁচতাম। টিসিবির জন্য আমরা যেমন মুদি দোকানে যখন আমার টাকা আছে তখন আমি কিনে আনতে পারি, তো যেন টিসিবি যখন আমার কার্ড আছে তখন যখন আমার সময় হবে তখন যেন আনতে পারি, এই সুবিধাটা যেন আজকে ঘোষণা দিয়েছিলেন। যদি এটা হয় আমি মনে করি যারা টিসিবি পণ্য আমরা কিনতেছি তাদের জন্য অনেক অনেক ভালো হবে। প্রতিষ্ঠা করেছিলেন। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তার মতে, এভাবে বাজারে অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্য কমানো সম্ভব। ইনফ্লেশন বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে, তেলের দাম বেড়েছে। এই জিনিসটার জন্য আমাদের অন্য মন্ত্রণালয় আছে, মনিটারি পলিসি আছে, ফিসক্যাল পলিসি আছে। আমরা আশা করব আগামী বাজেটে আপনারা এটা রিফ্লেকশন দেখতে পাবেন। এটা আমার মন্ত্রণালয়ের দায়িত্ব না যে বাজারে ইনফ্লেশন কন্ট্রোল করা। আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব যে বাজারের পণ্যের সরবরাহটা নিরবিচ্ছিন্ন রাখা। প্রতিমন্ত্রী জানান, ডলার সংকট সত্ত্বেও গত কয়েক মাসে 17,500 টন খাদ্য আমদানি করেছে সরকার। নিষেধাজ্ঞার পরও পেঁয়াজ এসেছে ভারত থেকে। আগামীতে পণ্য মজুদে আরও নতুনত্ব আসবে। বাফার স্টক তৈরি করব। সিজন অফ সিজন, যেমন আমরা ট্যারিফের প্রস্তাব দিয়েছি যে যখন সিজনাল প্রোডাক্ট তখন একরকম ট্যারিফ থাকবে, যখন অফ সিজন তখন আমরা ট্যারিফ চেঞ্জ করে দিব। সো এই ডাইনামিক জিনিসগুলো আমরা করার চেষ্টা করতেছি।
বাণিজ্য মন্ত্রণালয় জানায়, আগামীতে টিসিবি নির্ধারিত দোকান থেকে কার্ড দেখিয়ে পণ্য কিনতে পারবেন সাধারণ মানুষ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গ্রাম পর্যায়ে ডেঙ্গু পৌঁছালে দেশের পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করবে বলে শঙ্কা করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। পরিস্থিতির অবনতি হলে হাসপাতালগুলোতে অন্যান্য রোগীর তুলনায় ডেঙ্গু আক্রান্তদের প্রাধান্য দেওয়া হবে বলেও জানান তিনি। সকালে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, ফগিং মেশিন কার্যকর নয় এমন বিষয়ে আমলে নিয়েই মশক নিয়ন্ত্রণে কাজ করবে সংশ্লিষ্ট সকলে। আবারও ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত বছর প্রাণ হারিয়েছিল 868 জন, আর চলতি বছরের প্রথম 4 মাসেই এই সংখ্যা দাঁড়িয়েছে 27-এ। ডেঙ্গু থেকে বাঁচতে সকালে সিরডাপ মিলনায়তনে আয়োজন ছিল কর্মশালার, যাতে বক্তারা বলেন ডাবের খোসা থেকে নয়, 44 ভাগ মশার উৎপাদনই হয় বহুতল ভবনের বেসমেন্ট থেকে। এই কর্মশালায় কীটতত্ত্ববিদ কবিরুল বাশার জানান, শুধু দিনে নয় রাতেও কামড়ায় এডিস মশা। ডেঙ্গু প্রতিরোধে প্রচলিত ফগিং মেশিন কোনো কাজেই আসে না। মলিকুলার অ্যানালাইসিস করেছি, জিন সিকোয়েন্সিং করেছি, এখানে আমরা 2টি রেজিস্ট্যান্স জিনস পেয়েছি। একটি হচ্ছে V1016G এবং একটি V1534C। 2টি জিন বাংলাদেশের রেজিস্ট্যান্ট, যে কারণে মশা এই কীটনাশকগুলো দিয়ে মরছে না। আপনারা ফগিং করতে দেখবেন একটা মশা কোনোদিন আপনারা মরতে দেখেছেন কিনা ফগিং এর পরে? দেখবেন মরে না। ব্র্যাক ও ইউএসসি ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ডেঙ্গুর চিকিৎসা দিতে প্রস্তুত রয়েছে দেশের সব কয়টি সরকারি হাসপাতাল। ফগিং এর ক্ষেত্রে উনি সরাসরি বলেছেন যে ফগিং এ কোনো মশা মারা যায় না এবং ফগিং একটা ইফেক্টিভ প্রসিডিউর না। আমরা কলকাতা থেকেও আমরা যেটা শুনলাম, ওরা হাইকোর্ট এটা নির্দেশ দিয়ে বন্ধ করে দিয়েছে যে ফগিং করা যাবে না, তার বদলে ওরা যে সমস্ত স্টেপ নিয়েছে সেগুলো আমরা ওখান থেকে নিতে পারি। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কারো একার পক্ষেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়, এজন্য প্রয়োজন সকল পর্যায়ে সচেতনতা। ডেঙ্গি যদি আজকে গ্রামে যায়, কথাটা খুবই সত্যি, আমি মনে করি তখন একটা ভয়াবহ সৃষ্টি হবে অবস্থা। কিন্তু আমাদেরকে, আমি সবসময় একটা কথা বলি যে দ্য বেস্ট ট্রিটমেন্ট অফ এনিথিং ইজ স্টিল প্রিভেনশন। যদি আসে ডেঙ্গিতে, উপরওয়ালা মাফ করুক, না আসুক, তাহলে আমরা সাধারণ যে সমস্ত রোগীর পরে করলে অপারেশন করা যায়, পরে করলে চিকিৎসা করা যায়, সে সমস্ত রোগীকে ভর্তি না করে হাসপাতাল থেকে খালি রাখার চেষ্টা করব, যাতে রোগীরা তাড়াতাড়ি ভর্তির জায়গা পায়। ডেঙ্গুর ভয়াবহতা থেকে বাঁচতে মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরা এই কর্মশালায় অংশ নিলেও দেখা মেলেনি 2 সিটি কর্পোরেশনের কোনো কর্তা ব্যক্তির। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বহু দর কষাকষির পর হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দিলেও নতুন অজুহাত দিয়ে তালবাহানা শুরু করেছে ইসরায়েল। এতদিন হামাসকে দায়ী করা দেশটি এখন বলছে যুদ্ধবিরতি প্রস্তাবে তাদের শর্ত পূরণ হয়নি। আলোচনা এগিয়ে নিতে কায়রোতে নতুন প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল। নতুন এই টানাপোড়েনে হতাশ গাজাবাসী। যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের রাজি হওয়ার খবরে আশায় বুক বেঁধেছিল অসহায় গাজাবাসী, মাতে আনন্দ উল্লাসেও। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি সে আনন্দ উদযাপন, কারণ কানে পৌঁছেছে ইসরায়েলের আপত্তির খবরও। আবারও তৈরি হলো অনিশ্চয়তা, হতাশা। আশা করছিলাম যুদ্ধবিরতি হবে, ফিরবো নিজ বাড়িতে, কিন্তু আবার শুনছি ইসরায়েলিরা যুদ্ধ বন্ধ করবে না। কত প্রাণ গেলে তারা থামবে আল্লাহ জানেন। হামাসের সিদ্ধান্তে খুশি হয়েছিলাম, তবে নিমেষেই উবে গেল সেই আনন্দ, কারণ ইসরায়েল এবার রাফায় স্থলাভিযান চালানোর ঘোষণা দিয়েছে। আগ্রাসন চালিয়ে যেতে নানা অজুহাত দাঁড় করাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। দাবি, প্রস্তাবে উপেক্ষা করা হয়েছে ইসরায়েলি শর্ত। জানানো হয় আলোচনা এগিয়ে নিতে কায়রোয় পাঠানো হবে নতুন প্রতিনিধি দল। ইসরায়েলের দাবি দেওয়া একেবারেই উপেক্ষিত। যুদ্ধবিরতি প্রস্তাবে গ্রহণযোগ্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছি আমরা। আলোচনা আরও ফলপ্রসূ করতে মিশর যাবে নতুন প্রতিনিধি দল। দুপক্ষ ঐক্যমতে পৌঁছালে এবারের যুদ্ধবিরতি কার্যকর হবে 3 ধাপে। প্রত্যেক ধাপে 42 দিন করে বন্ধ থাকবে যুদ্ধ। প্রথম ধাপে 33 জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে মুক্ত হবেন ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিরাও। তবে প্রকাশ করা হয়নি প্রকৃত সংখ্যা।
বিরতির দ্বিতীয় ধাপে গাজা থেকে পুরোপুরিভাবে প্রত্যাহার করা হবে ইসরায়েলি সেনা। সে সময়ও দুপক্ষ বিনিময় করবে বন্দী আর জিম্মি। তৃতীয় ধাপে যুদ্ধে নিহতদের পরিচয় শনাক্তের পর ফেরত দেওয়া হবে দেহাবশেষ। শুরু হবে উপত্যকার সংস্কার কাজ। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। আহমেদাবাদের একটি ভোট কেন্দ্রে নিজের ভোট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে ব্যালটের মাধ্যমে রায় জানান তিনি। স্থানীয় সময় 7:30টার দিকে ভোট কেন্দ্রে যান মোদী। এ সময় তার সাথে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাস্তার দুপাশে ছিল সমর্থকদের ভিড়। মোদীর পক্ষে স্লোগান দেন তারা। প্রধানমন্ত্রীর ছবি এঁকে নিয়ে আসেন এক ভক্ত। ভোট দিতে যাওয়ার পথে তাকে অটোগ্রাফও দেন মোদী। ভোট প্রদান শেষে বের হয়ে জনগণের প্রতি ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান ভারতীয় প্রধানমন্ত্রী। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।